শালিকা, আমি এত কষ্ট করে আসলাম, তুমি চা, কফি, জুস, মিষ্টি না খাইয়ে আমাকে এখানে দাঁড় করে রেখেছ। তারপর আবার জিজ্ঞেস করছো কেমন আছে। তোমার বোনকে ছাড়া যেমন থাকার কথা সেরকমই থেকেছে। তুমি একটু আবেগ বুঝলে না শালিকা। ভেরি ভেরি ব্যাড। আমি এটা তোমার থেকে আশা করিনি। আরে দুলা ভাই, সবুর করুন। চা, মিষ্টি, জুস সবই খাওয়াবো। আগে শালিকাকে খুশি করে টাকা ঢালুন, তারপর না হয় আপনাকে জামাই আদর করা হবে, আপনার আবেগ মূল্যায়ন করা হবে। যাই বলুন আর তাই বলুন, প্রথমবারের মতো এসেছেন শ্বশুরবাড়ি, একটু তো পকেট ফাঁকা করতে হবে। ফাঁকা করবো শালিকা, কিন্তু তুমি তো ভিতরে ঢুকতে দিচ্ছ না। নুসরাত হাসলো শব্দ করে। জাইন ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। অন্ধকারে বোঝা গেল না জাইনের হাসি আটকানোর দৃশ্য। দুলা ভাই দেখুন, আপার দুঃখে আপনি অনেক কষ্ট করে আসছেন, কিন্তু এখন আপনি যদি এমন প্যাচাল করতে থাকেন আপনার একমাত্র শালিকার সাথে, তাহলে তো রাত শেষ হয়ে দিন হয়ে যাবে, তবুও আমাদের কথা শেষ হবে না। এক কাজ করুন, আপনি আমাকে আমার পাওনা বুঝিয়ে দিন, আমি আপনাকে আপনার শ্বশুর বাড়ির ভেতর বুঝিয়ে দিব। কত টাকা চাও? এটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করুন কি চাই। আচ্ছা, কে চাও তাড়াতাড়ি বলো। নুসরাত জাইনের গলায় ঝুলানো ট্রাভেলিং ব্যাগের দিকে তাকিয়ে বলল, আপনার কার্ড চাই একদিনের জন্য। জাইন চুপচাপ কার্ড বের করে দিল। নুসরাত জাইনের হাত থেকে কার্ড হাতে নিল না। জাইন ভ্রু বাঁকিয়ে তাকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কি নিচ্ছ না কেন? নুসরাত জাইনের কার্ডের দিকে ফিরে তাকালো না। জাইনের চোখে চোখ রেখে গলা কিছুটা শান্ত করে বলল, না, এটা না। তাহলে কোনটা? ভ্রু ওপরে তুলে জাইনের ব্যাগের দিকে ইশারা করলো। জাইন হাঁ করে তাকিয়ে থেকে বলল, ব্যাগে কি? ব্ল্যাক কার্ড। জাইন বাক্যব্যয় না করে ব্ল্যাক কার্ড নুসরাতের দিকে দিল। নুসরাত কার্ড পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে বলল, আপনার মতো দুলাভাই ঘরে ঘরে হোক। আসুন আসুন, ভেতরে আসুন। জাইন ভেতরে ঢুকতে নিবে নুসরাত বলল, ওয়েট। আবার কি? নুসরাত জাইনের হাতের দিকে কাছে এগিয়ে দিল। এটা কেটে ফেলুন তো দুলাভাই। জাইন নুসরাতের হাত থেকে কাছে নিয়ে ফিতা কেটে ভেতরে ঢুকলো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার নাস্তা পানির ব্যবস্থা করছি। জাইন হালকা মাথা নাড়িয়ে চলে গেল দোতলার দিকে। দোতলা উঠে একবার ইসরাতের রুমের দিকে তাকালো, ভেতর থেকে লক করা। নুসরাত ও জাইনের পেছন পেছন দোতলায় চলে আসলো। জাইনকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে ইসরাতের রুমের বাহিরে একটা বড় তালা মেরে দিল। আরে এটা কি করছো? রুমের বাইরে তালা দিচ্ছ কেন? ইশরাতকে সুরক্ষা দিচ্ছি। জাইন অনেক টায়ার্ড ফিল করায় নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। নুসরাতকে আর ঘাটালো না। দরজা লাগানোর সময় নুসরাতের উদ্দেশ্যে বলল, আমার জন্য একটা কড়া করে ব্ল্যাক কফি নিয়ে আসো তো। নুসরাত মাথা নাড়িয়ে কিচেনে চলে গেল। আজ সে জাইনের সব কথা শুনবে। জাইন তাকে ব্ল্যাক কার্ড দিয়েছে। নুসরাত নাচতে নাচতে কিচেনে চলে গেল। পরদিন সকাল। ইসরাত রেডি হয়ে নিচে আসলো। নুসরাত আর ইরহাম আজ ভার্সিটি যাবে, তাই তারাও চলে এসছে নাস্তার টেবিলে। সবাই টেবিলে বসার পর হিলাল সাহেব জিজ্ঞেস করলেন, কাল রাতে কে এসেছিল? কে আবার আসবে? কাল রাত 2টো কি 3টার সময় আমি কলিং বেলের আওয়াজ শুনেছি। কে এসেছে? জাইন ভাই এসছে। নুসরাতের কথা শেষ হতে দেরি হলো না। খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেল। লিপি বেগম নুসরাতের কথা বিশ্বাস করলেন না। তিনি হাতের সেমাইয়ের বাটি টেবিলে রাখতে রাখতে বললেন, নুসরাতের কথা বিশ্বাস করো না তো, একটু পরেই বলবে মজা করছে। যত তাড়াতাড়ি হইচই শুরু হয়েছিল তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি খাবার টেবিল আবার নিস্তব্ধ হয়ে গেল। নাজমিন বেগম নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, গতকাল দিনে কথা হলো আর রাতের মধ্যে জাইন চলে আসলো। তুই আমাদের এটা বিশ্বাস করতে বলিস? তোর কথা আর ব্যাঙের প্রস্তাব দুটোই সমান। নুসরাত কাউকে বিশ্বাস করানোর চেষ্টা করলো না। তার সোজা সাপটা জবাব, না করলে না করো, আমার কি। ইসরাত ততটা মনোযোগ দিল না নুসরাতের কথায়। জাইন আসার কথা শুনে তার শ্বাস যেন আটকে গিয়েছিল। নাজমিন বেগমের কথা শুনে সেই আটকে থাকা শ্বাস ছেড়ে দিল। নুসরাতের কথা সে খুব একটা আমলে নিলই না। মেহরুন্নিসা লাঠি ভর দিয়ে এসে টেবিলে বসলেন। হাস্যরস্য গলায় বললেন, আমার নাতি ডারে নিয়ে কিটা হইতাছে? কিছু না, এমনি মা। নুসরাত মজা করছে, বলছে জাইন এসেছে। পেছন থেকে গম্ভীর গলায় জাইন বলল, কে কি মজা করছে? হঠাৎ কথার উৎস দেখে পেছন ফিরে সবাই তাকালো। জাইনকে দেখে সবাই চোখ ঝাপটে নিল, মনে করলো চোখের ভুল দেখছে। ইসরাত জাইনকে দেখে চোখ মুখ অন্ধকার করে ফেলল। একসাথে প্লেটের সব খাবার মুখে ঢুকিয়ে প্লেটের খাবার শেষ করে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। এক প্রকার পালিয়ে গেল খাবার টেবিল থেকে।
পেছন থেকে নাজমিন বেগম আর হেলাল সাহেব ডেকে উঠলেন। আরে মা, কোথায় যাচ্ছিস? খাবার খেয়ে যা তো। ইসরাত ছোট্ট করে উত্তর করলো ভার্সিটিতে। জাইন নির্লিপ্ত দৃষ্টিতে ইসরাতে যাওয়ার পানে তাকিয়ে থাকলো। ইসরাত চলে যাওয়ার পর সবাই জাইনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লিপি বেগম জাইনকে জড়িয়ে ধরে ফোঁপাতে লাগলেন। তুমি দেশে আসবে আমাদের জানালে না কেন? সারপ্রাইজ দিতে এসছি। সারপ্রাইজ দিলাম, হাসবে, তা না করে কান্না করছো? হেলাল সাহেব নিজের স্ত্রীকে দূরে সরালেন জাইনের কাছ থেকে। আরে কান্নাকাটি করো না, ওকে নাস্তা করতে দাও। রাতে কিছু খেয়েছিস? জাইন মাথা নাড়ল। নুসরাত আর ইরহাম নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বের হতে লাগলো। নাজমিন বেগম পেছন থেকে ডেকে বললেন, আজ তাড়াতাড়ি চলে আসিস, তোকে নিয়ে শপিংয়ে যাব। ওয়াও আম্মা, তাহলে তো আজ আর ভার্সিটিতে গিয়ে কোনো কাজ নেই। আমি আর যাব না ভার্সিটিতে। বিকেলে যাব শপিংয়ে, ভার্সিটি মিস দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই তো 2 মাস ধরে ভার্সিটিতে যাস না। আজ অনেকদিন পর ইসরাত ভার্সিটিতে আসায় ফাতেহা ইসরাতকে সেই কখন থেকে জড়িয়ে বসে আছে আর একের পর এক প্রশ্ন করছে হঠাৎ দেশে কেন চলে আসলো, জাইনের সাথে ওর সম্পর্ক এখন কেমন। ফাতেহা ইসরাতের অনেক ক্লোজ বিধায় ইসরাত ফাতেহাকে সব বলল একে একে। এমিলির কথা শুনে এমিলিকে ফাতেহা জঘন্য গালি দিতে লাগলো। কিছুদিন পর তো 8ম সেমিস্টার, তুই তো এখন বই শেষ করেছিস না? তোর কাছে কোনো নোটই আছে? এত তাড়াতাড়ি কিভাবে সব সামাল দিবি? তোর কাছে তো নোট আছে না, আমাকে সব নোট দিয়ে দিস, আমি যতটুকু পারি শেষ করব। চল শপিংয়ে যাই, তাহলে তোর মনও ফ্রেশ হবে। ইসরাত প্রথমে না করতে চাইলেও পরে মনে হলো ও ফাতেহার জন্য কিছু আনেনি ফ্রান্স থেকে আসার সময়, তাই ফাতেহাকে কিছু কিনে দেবে এই ভেবে চলল শপিং মলের উদ্দেশ্যে। নুসরাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে নোটিশ বোর্ডের দিকে। নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া আর 2 দিন পর 5ম সেমিস্টার। ওরে বাবা, এটা কখন দিল? কিছুই তো পারি না। নুসরাত মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল নোটিশের দিকে তাকিয়ে। সৌরভী নোটিশ দেখে কোনো ভাবাবেগ হলো না। এই সেমিস্টারে নির্ঘাত ফেল। প্রত্যেকবার একই কথা বলিস, পরে পাস্ট হয়ে যায়। দেখে নিস বোন, এবার 100% ফেল করব। ইরহাম ঠোঁট কামড়ে নোটিশের দিকে তাকিয়ে রইল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, পরে আর কি হবে, সেই তো ফেল করব। নুসরাত নোটিশের থেকে চোখ ফিরিয়ে ইরহামের পানে তাকালো। ইরহামের কোমরে লাত মেরে বলল, আসছেন আমার পড়াকু। প্রত্যেকবার কার দেখে লেখে পাস করিস তুই? হ্যাঁ, পড়ে কি হবে, সেই তো ফেলই করব। ইরহাম মুখ লুকালো সৌরভীর পেছনে। নুসরাত মাথা টেনে ইরহামকে সৌরভীর পেছন থেকে নিয়ে আসলো। ঢোনাচিয়ে জিজ্ঞেস করলো, বল, কে দেখায় তোকে? তুই। নুসরাত ইরহামকে ছেড়ে দিল। সৌরভী নির্লিপ্ত গলায় বলল, আমার কাছ থেকে নোট নিয়ে নিস। ফেল করব। নোট নিয়ে পড়ে কি হবে, সে তো ফেল করব, পাস তো করব না। তাই কোনো রকম পরীক্ষা দিয়ে ফেল করব। ইরহামও সেম কথা বলল। অগত্যা নোটিশ থেকে চোখ সরিয়ে সামনের দিকে অগ্রসর হলো সবাই। নুসরাত অলস ভঙ্গিতে সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। প্রায় 5 মাস পর লোকটার সাথে নুসরাতের দেখা। নুসরাত হাঁ করে তাকিয়ে থাকলো লোকটার দিকে। লোকটা নুসরাতের বিস্ময় দেখে হালকা হেসে দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। হঠাৎ জড়িয়ে ধরায় হাত পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। বিস্ময় নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, ও পাশে লোকটা থামিয়ে দিয়ে বলল, ডোন্ট ইজ নো নুসরাত, হোয়াট ইজ এ পারফেক্ট হাগ? হোয়াট আরমান? যখন তোমার সাথে কেউ পারমিশন না নিয়ে তোমাকে জড়িয়ে ধরবে, সেটাই হলো পারফেক্ট হাগ। নুসরাত হালকা হাসলো। আরমান নুসরাতকে ছেড়ে দিয়ে ইরহামের দিকে তাকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, হোয়াটসঅ্যাপ ব্রো? ইরহাম নাথিং বলে মাথা দুদিকে নাড়ালো। আরমান নুসরাতের সাথে কথা বলতে লাগলো। ক্যাম্পাসে হাঁটতে লাগলো দুজন দুজনের হাত ধরে। কেউই একবার দেখলো না গেটের সামনে থেকে ঘুরে চলে যাওয়া ব্ল্যাক অডি A4 এর মালিকের। ইসরাত ভার্সিটি থেকে এসে হন্তদন্ত পায়ে কিচেনে ঢুকলো। আশপাশ তাকিয়ে যখন দেখলো চাচিরা কেউ নেই কিচেনে, মায়ের দিকে রাগী দৃষ্টি ছুড়ল। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলল, আমু, তুমি নুসরাতকে নিয়ে যাওনি ডক্টর আঙ্কেলের ওখানে? নাজমিন বেগম মাথায় হাত দিলেন। ঠোঁটে ঠোঁট চেপে ইসরাতের দিকে তাকিয়ে বললেন, একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল। নিয়ে যেতাম, কিন্তু আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছে না। ইসরাত মায়ের ওপর বিরক্ত হলো। চারপাশে না তাকিয়ে চিকন গলায় চিৎকার করে বলল, এটা কোনো ভুলে যাওয়ার জিনিস? আঙ্কেল তোমাকে কি বলেছিল? 3 মাস অন্তর নুসরাতকে ওনার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার কথা, আর তুমি 8 মান্থ হয়ে গিয়েছে এখনো যাওনি। নাজমিন বেগম জিব্বায় কামড় মারলেন। একদম মাথায় নেই তার। নুসরাতটা
ও তো আমার মনে করিয়ে দিল না। ও বলবে তোমায়? তুমি ওর কাছ থেকে আশা করছো এটা? তোমার মনে নেই আমার বিয়ের আগে কত কষ্ট করে নুসরাতকে নিয়ে ওখানে গিয়েছিলাম? তোমার মেয়ে যেতেই চায় না ওখানে, আর তুমি ভাবছো ও তোমাকে মনে করিয়ে দেবে? হাসালে আম্মু। ও তো আর পাগল নয় যে ওকে ওখানে নিয়ে যেতে হবে, না গেলে না যাক। আরে আম্মু, তুমি বোঝো না কেন? তাহলে বোঝাস না কেন? ইসরাত নাজমিন বেগমের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল। উফ, তুমি বুঝবে না, ভালো লাগে না, যাও তো যাও। ইসরাত কিচেন থেকে বের হয়ে গেল, আবারও ফিরে এসে বলল, তোমার শপিং এ যাওয়া আজ ক্যান্সেল। শপিং করার বদলে আজ ওকে নিয়ে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আচ্ছা, নুসরাতকে কল দিয়ে বলে দিই সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আম্মু, তুমি কি পাগল? ও এটা জানলে ইউনিভার্সিটি থেকে জীবনেও বাড়িতে আসবে না, আর আসলে জীবনেও যাবে না ওখানে। আগের বারে তো টাকার লোভ দিয়ে নিয়ে গিয়েছিলে, এবার টাকায় তোমার মেয়ে পড়বে না। শপিং এর নাম করে নিয়ে যেতে হবে। আমি আঙ্কেলের সাথে ফোনে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেব। তুমি শুধু আল্লাহর ওয়াস্তে তোমার মেয়ের সামনে মুখ খুলবে না। পরে যদি ওখানে গিয়ে ঝামেলা করে? আমি আর তুমি কেন? ওকে ধরে টেনে নিয়ে যাব। ইসরাত কিচেন থেকে বের হয়ে গেল। দরজার সামনে থেকে সরে গেল ফর্মাল শার্ট প্যান্ট পরা আরশ। মুখ গম্ভীর করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। হাতে ভাঁজ করে রাখা কোট, কিছুটা পা চালিয়ে সিঁড়ির ওপরে উঠল। নিজের কাজেই সে নিজেই লজ্জা পাচ্ছে। নুসরাতের কথা শুনতে গিয়ে তাকে কান পাততে হচ্ছে দরজার দিকে। এ জীবনে আরও কি কি করতে হবে আল্লাহই ভালো জানে। আরশ গোসল করে ফ্রেশ হওয়ার পর থেকে এদিক সেদিকে হাঁটছে। শরীরের ভেতর অশান্তি টাইপ ফিলিং হচ্ছে। রুম থেকে এক পা বের হয়ে আবারও ফিরে এলো। অস্বস্তি বোধ হচ্ছে। আবারও পা বাড়ালো ইসরাতের রুমের দিকে। আবার দুপা পিছিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে অগ্রসর হলো ইসরাতের রুমের দিকে। রুমের বাহিরে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে নক করলো। ইসরাতের নড়চড় না দেখে দরজার পাশ দিয়ে মাথা ঢুকিয়ে ইসরাতকে খুঁজলো। ইসরাতকে রুমে না খুঁজে পেয়ে ভ্রু বাঁকা করে রুমের ভেতরে গেল। চোয়াল ঝুলিয়ে স্টাডি টেবিলের দিকে পা বাড়ালো। ইসরাত রুমে কোথাও নেই। চোখ একবার বুলিয়ে সামনে এগোতেই টেবিলের ওপর কিছু মেডিকেল রিপোর্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখল। সাইকোলজিস্ট মোহাম্মদ চৌধুরী। ফাইল হাতে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠা পাল্টানোর আগেই ইসরাতের শান্ত গলা ভেসে আসলো। কি করছেন ওখানে ভাইয়া? আরশ পেছন ফিরে তাকালো। ইসরাত তার দিকে কিভাবে তাকিয়ে আছে ঠাউর করতে পারল না। নিজের গম্ভীরত্ব বজায় রেখে আরশ ইসরাতকে উদ্দেশ্য করে বলল, আগে বললে না কেন? দুপাশ নিশ্চুপ। দুজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ একে অপরের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। কারোর মুখে কোনো রা নেই। নীরবতা কেউ ভাঙল না, শুধু দাঁড়িয়ে রইল দুজন দুজনের দিকে তাকিয়ে। অপেক্ষা করলো দুজন দুজনের নীরবতা ভাঙার। সময় গড়ালো। সূর্য মধ্য আকাশ থেকে কিছুটা সরে গেল। নিজের আবাসস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। উত্তরে হাওয়া বইতে লাগলো। শীত মৌসুম হাওয়ায় কুয়াশায় ভিজে উঠতে লাগলো সৈয়দ বাড়ির আঙিনা। ধীরে ধীরে প্রকৃতি ঢেকে গেল কুয়াশার চাদরে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। মাগরিবের আজান প্রায় হয়ে যাবে। কুয়াশায় রাস্তার পাশে দুর্বা ঘাসগুলো ভিজে উঠেছে। ঘাসের উপর দিয়ে হেঁটে আসায় নুসরাতের পাও সামান্য ভিজে উঠেছে। নুসরাত পা চালিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। নাজমিন বেগম নুসরাতের অপেক্ষায় দরজার সামনে সিঁড়িতে বসেছিলেন। নুসরাতের ছায়া দেখতেই তিনি ধমক ছুড়ে দিলেন। নুসরাত মায়ের দিকে বাঁকা চোখে তাকাতেই নাজমিন বেগম হাত তুলে তেড়ে আসলেন। শাসানো গলায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আদেশের স্বরে বললেন, যা গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি ভাত বাড়ছি। ভাত খাবো না। চুপচাপ রেডি হয়ে খেতে বসবি। নুসরাত আরশের রুমে ঢুকে পর্দা টেনে দিল। দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে অগ্রসর হলো ওয়াশরুমের দিকে। ঠান্ডা পানি দিয়ে গোসল করে মুখ দিয়ে হু হু শব্দ করে ওয়াশরুমের বাহিরে বেরিয়ে আসলো। পাপসে পা মুছে হাহাকার করে উঠল। টাওয়াল দিয়ে চুল বেঁধে নিয়ে হুডি মাথায় দিয়ে দিল। হুডির ফিতা গলায় বেঁধে তিরিং বিরিং করে গান গাইতে লাগলো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, জামাই আপনার সবই পর হলো রে, জামাই বেশে বর যখন এলো রে, যেন দুঃখের বন্যা বয়ে গেল রে। নুসরাতের গানের দফারফা হয়ে গেল যখন দেখলো আরশ সোফার উপর পায়ে পা তুলে আরাম করে বসে উড়ের উপর ল্যাপটপ রেখে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরাত নিজের হা হয়ে যাওয়া মুখ নিজের হাত দিয়ে বন্ধ করে নিল। নুসরাতের থেকে দৃষ্টি সরিয়ে আরশ টাইপিং করতে করতে নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? নুসরাত নিজের অবাকতা এক পাশে ফেলে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে হাত পায়ে লোশন লাগিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, শপিং এ যাচ্ছি।
আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? জানি না, আম্মা যাবে বলেছে তাই যাব। আরশ চোখ তুলে তাকিয়ে নুসরাতকে আদেশের স্বরে বলল। গলায় স্কার্ফ পেঁচিয়ে যা। নুসরাত কেন জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু আরশে ঠান্ডা চোখে তাকিয়ে থাকা দেখে কথা গিলে নিল। চুপচাপ কাবাট খুলল। ততক্ষণে আরশ নুসরাতের পেছনে এসে দাঁড়িয়েছে। নুসরাত তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করলো স্কার্ফ। মনে মনে ভাবলো, এখানেই তো রেখেছি স্কার্ফ, গেল কই? আরে ভাই বেরিয়ে আয়, কিরকম লাগছে। নুসরাত অগোছালো হাতে স্কার্ফ খুঁজতে লাগলো। আরশ পেছন থেকে নুসরাতকে টেনে সরিয়ে দিল। নুসরাত নিজেকে ধাতস্থ করে দাঁড়াতে আরশ নিচের ড্রয়ার খুলে স্কার্ফ সাথে মাথায় বাঁধার জন্য টুপি বের করলো। নুসরাত হাত পাতলো, আরশ দিল না। নুসরাতের মাথা থেকে হুডির ক্যাপের ফিতা ছুটিয়ে ক্যাপ এক হাতে সরিয়ে দিল। চুল থেকে টাওয়াল ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে গলায় জিজ্ঞেস করলো, সাইকিয়াট্রিস্ট মোহাম্মদ চৌধুরীর ফাইল দেখলাম ইশরাতের রুমে, ওটা কার? নুসরাত নিশ্চুপ দাঁড়িয়ে রইল আরশের সামনে। আরশ নুসরাতের পৃষ্ঠদেশে হাত রেখে টেনে নিজের কাছে নিয়ে এলো। সামনে আসা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিয়ে ব্যান্ড দিয়ে ঢিলে করে খোপা করে দিল চুল ভিজে থাকায়। গলায় স্কার্ফ পেঁচিয়ে দিয়ে মাথায় টুপি পরিয়ে দিতে নিল। নুসরাত আরশের বুকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে দূরে সরানোর চেষ্টা করে কর্কশ গলায় চিৎকার করে বলল, আমি বাচ্চা নই যে আপনি আমাকে এভাবে ট্রিট করছেন। আমি নিজের কাজ নিজে করতে পারি। নিজেকে ক্যারি করার আমার যথেষ্ট সামর্থ্য আছে। স্টপ ট্রিটিং মি লাইক আ চিল্ড। আই এম নট আ চিল্ড। আরশ হাসলো। টুপি পরিয়ে দিতে গেলে নুসরাত রুম থেকে বের হয়ে গেল। আরশ পেছন পেছন বের হয়ে আসলো টুপি হাতে। ইসরাতের রুমের সামনে আসতে পেছন থেকে এক হাত দিয়ে জাপটে ধরল নুসরাতের কোমর। নুসরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আরশ বল প্রয়োগ করে ধরে রাখলো আষ্টে পৃষ্ঠে নিজের সাথে। এক হাত দিয়ে কোমর চেপে আরেক হাত দিয়ে টুপি মাথায় ভালো করে পেঁচিয়ে দিল। নিচতলায় নাজমিন বেগম চিৎকার করে নুসরাতকে ডাকছেন খেতে আসার জন্য। নুসরাত রুর গলায় বলল, হয়েছে, এবার আমি যেতে পারি? আরশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নুসরাত অগ্রসর হতে আরশ সন্দেহিত গলায় বলল, তুই শিওর চাচি তোকে নিয়ে শপিং এ যাচ্ছে? নুসরাত পেছনে না তাকিয়ে মাথা নাড়ল। আরশ ব্যথাতুর দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকলো নুসরাতের যাওয়ার দিকে। নুসরাতকে নিচে দেখতেই নাজমিন বেগম বললেন, তাড়াতাড়ি খা, আমি রেডি হয়ে আসছি। নুসরাত মাথা নাড়ল, হাত ধুয়ে ভাত মাখতে লাগলো। ইসরাত এর মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসলো। নুসরাত ইসরাতকে আসতে দেখে ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, তুইও যাবি? বাহিরের দরজার দিকে হাঁটা ধরতে নুসরাত পেছন থেকে ডেকে জিজ্ঞেস করলো, কোথায় আছিস তুই? গাড়ি বের করতে। নুসরাত মাথা নাড়িয়ে খেতে লাগলো। প্লেটের ভাত খেয়ে হাত ধুতে নাজমিন বেগম এসে হাজির হলেন ড্রয়িং রুমে। নুসরাতকে তাড়া দিলেন বের হওয়ার জন্য। হাত মুছিয়ে ডাইনিং রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই চোখ পড়ল দুতলার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা আরশকে, যে নিশ্চল চোখে তাকিয়ে আছে এদিকে। নুসরাত চোখ ফিরিয়ে সামনের দিকে অগ্রসর হলো। দরজার সামনে দাঁড়িয়ে আরও একবার ফিরে তাকালো। নাজমিন বেগম নুসরাতকে রেখে কিছুটা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু নুসরাতকে এক জায়গায় দাঁড়িয়ে পেছনে তাকাতে দেখে এগিয়ে এসে হাত চেপে ধরলেন। নুসরাতের যেদিকে চোখ ছিল সেদিকে দৃষ্টি দিতেই চোখে পড়লো আরশকে। আরশ, যাবি তুমি? আপনারা যান, কিন্তু আমার আমানত যেভাবে সহি সালামত নিয়ে যাচ্ছেন সেভাবেই সহি সালামত ফিরিয়ে নিয়ে আসবেন, এটা আপনার কাছে আশা করব চাচি। নাজমিন বেগম হাসলেন। নুসরাতের হাত চেপে ধরে নিয়ে বাইরের দিকে এগিয়ে গেলেন। ইসরাত গাড়ি বের করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। নুসরাত আর নাজমিন বেগমকে আসতে না দেখে গাড়ির হর্ন বাজালো। নাজমিন বেগম দূর থেকে গলা জোর বাড়িয়ে বলেন, আসছি আসছি, আর হর্ন বাজাস না, কানের 13টা বেজে গেল। গাড়ির সামনে এসে নুসরাত বলল, আমি ব্যাক সিটে বসছি, তুমি ফ্রন্ট সিটে বসো। সিট বেল্ট বেঁধে নাও, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে। নাজমিন বেগম ধীরে সুস্থে সিট বেল্ট বেঁধে নিলেন। নুসরাত গাড়ি জানালা খুলে বাহিরের দিকে মুখ বের করে বসলো। আরশের রুমের বারান্দার দিকে চোখ পড়তেই মেয়েটার ভ্রু কুঁচকে গেল। মাথা বের করে তাকাতে ঝড়ের গতিতে পুরুষ দেহের অবয়ব সরে গেল। নুসরাত চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল বারান্দার দিকে। চোখে ঝাপসা লাগলো, তাই প্যান্টের পকেট থেকে চশমা বের করে চোখ আটলো। চোখের পাতা ফেলে ভালোভাবে তাকালো দোতলার বারান্দার দিকে। ততক্ষণে ইসরাত গাড়ি স্টার্ট দিয়ে দিল। টান দিয়ে বের হয়ে গেল গেটের বাহিরে। নুসরাত মাথায় উল্টে তাকিয়ে রইল আরশের বারান্দার দিকে। বারবার মনে হতে লাগলো ওখানে কিছু একটা দেখেছে।
যা তাকে গভীর চোখে পর্যবেক্ষণ করছিল। হসপিটালের সামনে গাড়ি থামতে নুসরাত চোখ বাঁকা করে মা আর বোনের দিকে তাকালো। নাজমিন বেগম নুসরাতের বাঁকা চোখে তাকানো দেখে পাত্তা দিলেন না। সিট বেল্ট খুলে আলগোছে বের হয়ে গেলেন। ইসরাত ড্রাইভিং সিট থেকে নেমে নিজের লেদার জ্যাকেট ঠিক করে নিল। দরজা খুলে দিয়ে নুসরাতকে বের হওয়ার জন্য বলল। নুসরাত 2 হাত বুকে বেঁধে বসে রইল। সে এখান থেকে এক পা নড়বে না। তাকে বোকা বানিয়ে নিয়ে আসা, সে ছাড়বে না কাউকে। হঠাৎ নুসরাতে টনক নড়ল। ওই আরশের বাচ্চা জানে তাকে নিয়ে পাগলের ডাক্তারের কাছে আসছে। হায় আল্লাহ, এরা তার মান সম্মান রাখলো না। নুসরাতকে মুখ ঘুরিয়ে রেখে কিছু ভাবতে দেখে ইসরাত হাত ধরে টেনে ধরল। কিছুটা রুড় গলায় বলল, হয়েছে, নাটক শেষ, এবার গাড়ি থেকে নাম। নুসরাত ইসরাতকে গালি দিতে গিয়ে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে পাগল মনে করো তাই না? দূর, তোকে কে বলেছে এটা? বলতে হবে কেন? পাগল মনে করো তাই তো পাগলের ডাক্তারের কাছে নিয়ে আসছো। তুমি আমার মা হতেই পারো না। তোর ইমোশনাল ডায়লগ বন্ধ কর। আম্মু পটে গেলেও আমি কিন্তু পড়বো না নুসরাত। মানুষকে খুব ভালো কথা দিয়ে আটকে ফেলতে পারিস তুই। আয় নাম এবার। নামবো না। তুই নামবি এবং চুপচাপ ডক্টরের কাছেও যাবি। নুসরাতকে নামতে না দেখে ইসরাত এক হাত দিয়ে হ্যাচকার টান মেরে নামিয়ে নিল। ইসরাতের আকস্মিক এমন টান দেওয়ায় অপ্রস্তুত নুসরাত কিছুটা ছিটকে গাড়ি থেকে বের হয়ে আসলো। হালকা পায়ে ব্যথা পেল। আবার গাড়িতে গিয়ে বসতে চাইল। ইসরাত 2 হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরল। এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো মোহাম্মদ চৌধুরীর কেবিনে। করিডোরে দেখা হওয়া সবাই তাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। ইসরাত সেসবে পাত্তা দিল না। মানুষের তো চরিত্রই নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়া। এরা দেখবে, তারপর এটা নিয়ে জাজমেন্ট করবে। এরা কেন, সে আর নুসরাত অনেক সময় অনেককে নিয়ে জাজমেন্ট করে। তাই জীবনে এদের এত পাত্তা না দেওয়াই ভালো। ইশরাত, আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? আমি তোকে ছাড়বো না। আচ্ছা ছেড়ে দিস না, ধরে রাখিস। চোখে চশমা এঁটে বসে আছেন মধ্যবয়স্ক এক লোক। লোকটাকে দেখে ঠাউর করা মুশকিল বয়স কত, তাই মধ্যবয়স্ক বলা চলে। ইসরাতকে হালকা ধমকালেন তিনি নুসরাতকে টেনে নিয়ে আসার জন্য। ইসরাত ধমক খেয়ে জল ঝুলিয়ে বসে রইল। মোহাম্মদ চৌধুরী নুসরাতের দিকে তাকাতেই তার চোখ তীক্ষ্ণ হয়ে গেল। নুসরাত নাক কুঁচকে চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। মুখ বাঁকিয়ে তাকে তাচ্ছিল্য করে হাসছে। নিজেকে সামলে নিয়ে মোহাম্মদ চৌধুরী জিজ্ঞেস করলেন, কেমন আছো নুসরাত? জি ভালো আছি, আপনি? এই তো ভালো। তা তুমি কি ডিপ্রেসড কোনো বিষয় নিয়ে? আমি কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে যাই না। আমি অলওয়েজ চিল থাকি। আমি মানুষকে ডিপ্রেশন দিই। তা তো দেখতেই পাচ্ছি। তুমি ডিপ্রেশনে না ভুগলে তোমার চোখের নিচ এত কালো হলো কিভাবে? নুসরাত থতমত খেলো। ইসরাত চোখ ছোট থেকে ছোট করে নুসরাতের চোখের নিচের দিকে তাকালো। শ্যামলা হওয়ায় চোখের নিচের কালো হয়ে যাওয়া জায়গা অতটা বোঝা যায় না, কিন্তু ভালো করে তাকালেই বোঝা যায় চোখের নিচে কিছুটা, না অনেকটা দাগ বসে গর্তের মতো হয়ে গিয়েছে। ওটা কিছু না, শালা আরো সে ঘুমের মধ্যে চোখে মেরে দিয়েছিল, তাই কালো হয়ে গিয়েছে। এমনিতেই কমে যাবে। দেখো নুসরাত, তুমি যদি তোমার ডিপ্রেশনে ভোগার কারণ না বলো, আমরা কিভাবে বুঝবো তোমার সমস্যাগুলো? আমরা তো অন্তর্যামী নই। কিসের ডিপ্রেশন? আর আমি কি বলবো? আমার বলার মতো কিছুই নেই। নুসরাত, একবার তাকিয়ে দেখো। উনি তোমার মা, তোমার বোন, আর আমি তোমার আব্বুর বন্ধু। এক প্রকার তোমার আব্বুর মতোই, সবাই তোমার আপন। তুমি বলো, আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধানের। নুসরাত শরীর ছেড়ে দিয়ে বসে রইল। মোহাম্মদ চৌধুরীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা থাকলে তো সমস্যার সমাধান করবেন, আমার কোনো সমস্যা নেই। মোহাম্মদ চৌধুরী হাল ছাড়লেন না। নুসরাতের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বললেন, আপা আর ইসরাত বাহিরে অপেক্ষা করুন। ঠিক 1 ঘন্টা পরে আপনারা ভেতরে ঢুকবেন। ইসরাত ঝটপট উঠে দাঁড়ালো। নাজমিন বেগমকে টেনে নিয়ে বের হয়ে গেল। নুসরাতকে মোহাম্মদ চৌধুরী বললেন, একটা গেম খেলবে নুসরাত। জিতলে তুমি যা চাইবে তাই দিব, হারলে আমি যা চাইবো তা দিতে হবে। নুসরাত যা চাইবে তা পাওয়ার আশায় রাজি হলো, কিন্তু মনে খুঁতখুঁত থেকে গেল। কিছুটা সন্দেহ নিয়ে চেয়ারে সুন্দর করে বসলো। মোহাম্মদ চৌধুরী হাতে গোল চক্রটায় কিছু নিলেন। নুসরাতকে দেখিয়ে বললেন, এটার দিকে 1 মিনিট চোখের পাতা না ফেলে তুমি তাকিয়ে থাকতে পারলে এই গেমের উইনার তুমি, আর না পারলে তুমি লুজার। আরে এটাতে তো আমি পারদর্শী। আপনি হারবেন
আই মিন আঙ্কেল। মোহাম্মদ চৌধুরী হাতে চক্র রেখে নুসরাতের চোখের সামনে রাখলেন। ঘড়ির টিকটিক শব্দ কানে বাজছে। নীরবতা ভেদ করে ঠান্ডা শীতল বাতাস প্রবেশ করলো কেবিনের ভেতর। প্রায় 20 সেকেন্ড পার হওয়ার পর নুসরাতের হঠাৎ মনে হলো আঙ্কেল তাকে সামান্য একটা কালার কালার চক্রের দিকে 1 মিনিট তাকানোর জন্য যা চাইবে তাই দিবেন। এটা তো সন্দেহজনক, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। নুসরাত গাধীর মতো চক্রের দিকে তাকিয়ে এসব ভাবতে লাগলো। কানের মাঝে বাজতে লাগলো শুধু টিকটিক ঘড়ির শব্দ। শরীর ছুঁয়ে গেল ঠান্ডা হিমেল বাতাসের ছোঁয়া। নুসরাত যতক্ষণে বুঝতে পারলো লোকটা তাকে সম্মোহন করার জন্য ফাঁদ পেতেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত নড়চড় করার চেষ্টা করলো, কিন্তু চক্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে শরীর অসাড় হয়ে চেয়ারের উপর ঢলে পড়ল। নুসরাতকে সুন্দর করে রকিং চেয়ারে বসিয়ে দিলেন মোহাম্মদ চৌধুরী। হাতের চক্র চোখের সামনে ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করলেন, নুসরাত তুমি ঠিক আছো? নুসরাত প্রথমবার কোনো রেসপন্স করলো না। মোহাম্মদ চৌধুরী ধৈর্য হারালেন না, নুসরাতকে আবার জিজ্ঞেস করলেন। নুসরাত এবার ধীরে ধীরে বলল, আমি ঠিক আছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। তুমি কি কোনো কারণে ডিপ্রেশনে ভুগছো? নুসরাত প্রচুর সময় নিল এর উত্তর দিতে, বারবার আটকে গেল বলতে গিয়ে। অবচেতন হওয়ায় মস্তিষ্ক জং ধরে থাকা কথাগুলো বলতে গিয়ে গলা ভেঙে গেল। মোহাম্মদ চৌধুরীর ওই কথার উত্তর না দিয়ে আরেকটা কথা ধীরে ধীরে বলল, সাল মেবি 8-9 হবে, আমার সঠিক মনে নেই। তখন বয়স কত ছিল? 5-6 ছিল। হ্যাঁ 5 ছিল। আমি খুবই শান্ত ছিলাম, চুপচাপ নিজের মতো থাকতাম। আরশ মেবি ও শুধু আমার সাথে ঝগড়া আর মারামারি করত, কিন্তু আমি আর ঝগড়া আর মারামারির বিপরীতে কোনোদিন প্রতিবাদ করিনি। প্রতিবাদ করব কিভাবে? কারোর তো আমার কথা শোনার সময়ই ছিল না, সবাই সবার কাজে বিজি ছিল। নুসরাতের গলা আবারও কিছুটা কাঁদো কাঁদো হয়ে গেল। জাইন ভাইয়া, উনি যখন হঠাৎ হঠাৎ আমাকে মারতে দেখতেন, তখন 2-1টা বেদ দিয়ে বাড়ি দিতেন আরশকে। যাকে এসব কথা, এসব অনেক পুরনো, এসব ভুলে গিয়েছি আমি। তো আমার বড় বোনের জন্ম হয়েছিল, তখন নাকি ও অনেক বেশি মায়াবীর সাথে সুন্দর ছিল। সবাই তো সৈয়দ বাড়ির সব থেকে সুন্দর বাচ্চা বলতো ওকে। আমার জন্মের সময় নাকি সবাই আশা করেছিল নাসিরের ছেলে হবে। দেখুন ভাগ্য, তাদের আশায় পানি ঢেলে আমি জন্ম নিয়েছি। এটাও কি আমার দোষ? আচ্ছা, তারা মেনে নিল নাসিরের 2 মেয়ে হয়েছে, কিন্তু যখন আমার ফুপু আর দাদিরা আমাকে দেখতে আসলো, তখন নাকি নাক ছিটকালো। আমি কালো বলে মুখ চোখ বিকৃত করে বলল, হ্যাঁ ছি, কি বিশ্রী দেখতে হয়েছে মেজো ভাইয়ার মেয়ে। এটা আমি নানু বাড়ি থেকে শুনেছি। আমার নানু নাকি হাঁ করে তাকিয়েছিলেন তাদের দিকে। একটা নবজাতককে তারা কি সব বলছে। আমার দাদি নাক মুখ উল্টে ওয়াক ওয়াক করে বমি করার মতো করে রুম থেকে বের হয়ে গিয়েছিলেন। এসব আমি ভুলে গেলাম। আমার বয়স তখন 9 পেরিয়ে 10। মাহমুদা আসলেন ওনার স্বামীর সাথে, ইশরাতের সাথে আমাকে দাঁড় করালেন। তখন আর একটু রং আমার ময়লা হয়েছে রোদে পুড়ে। ওনার স্বামীকে দেখিয়ে বললেন, দেখো সরোয়ার, নুসরাতকে ইশরাতের পাশে অমাবস্যার চাঁদের মতো মনে হচ্ছে না। আমি শুধু হা হয়ে তাকিয়ে দেখেছি, শুধু মাহমুদার ওই দিনের হাসি। আমি নিরুপায় ছিলাম। ওখানে থাকা আমার দাদা মেয়েকে কিছু না বলে মেয়ের সাথে তাল দিয়ে হে হে করে হেসেছে। সেখান থেকে বাবার সাইডের রিলেটিভ আসতো, বলতো, নাসির তোমার বড় মেয়ের তো ভালো ঘরে বিয়ে হয়ে যাবে, কি করবে? এমনিতে তো রং ময়লা, তার উপর গঠন ভালো না। তখন বাবাকে দেখতাম মুখ কালো করে আমার দিকে তাকিয়ে থাকতে। তারপর চুপ করে কিছুক্ষণ থেকে বলতেন, আল্লাহর দৃষ্টি, আল্লাহ ওকে বানিয়েছে, ওর সাথে জোরও মিলিয়ে বানিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম হলে এমনিতেই বিয়ে হবে, আর না হলে না হবে বলে উঠে চলে যেতেন। সবাইকে এরকম প্রশ্নের বিপরীতে এই উত্তর দিতেন, এরপর চুপ করে উঠে যেতেন। উনি যদি ওই সময় সঠিক জবাব দিতেন, তাহলে তো আর এই কথা ওরা বলতো না। ওনারা আশ্রয় দিতেন বলেই ওরা প্রশ্রয় পেত। এদের বিন্দুমাত্র লজ্জা ছিল না। একটা 9 বছরের বাচ্চার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে তাদের মুখে বাধত না। তারা বুঝতো না যে এটা একটা বাচ্চার মাথার মধ্যে কি রূপ আঘাত আনতে পারে। আমার কাছে মনে হতো এরা আমাদের বাসায় বেড়াতে আসতো না, আসতো আমাকে নিয়ে হাসার জন্য, ইশরাতের পাশে দাঁড় করিয়ে যোগ্য অযোগ্যর কথা বলার জন্য, আমাকে জাজ করার জন্য। আমি মেনে নিয়েছিলাম আমার রং কালো। আল্লাহ আমাকে রং কালো দিয়েছে, তাতে আমার দোষটা কি? আল্লাহর কাছে আমি সুন্দর ছিলাম, তাই তিনি আমাকে ভালোবেসে এটা দিয়েছেন।
অন্যের এত পেটে ব্যথা কেন আমার রং নিয়ে? দ্য গ্রেট মেহরুন নেসা মায়া তো আমাকে দেখতেই পারতেন না। আমি ছিলাম ওনার দুই চোখের বিষ। ওনার আশেপাশে গেলেই দূর ছাই করতেন। যাই বলি আর তাই বলি, ওনার কিন্তু ইশরাতের জন্য অনেক ভালোবাসা ছিল। মানুষ দেখলেই বলতো ইশরাতকে দেখতে সেম ওনার মতো, আর দাঁত কেলিয়ে হে হে করে হাসতো। বুড়ির বড় মেয়ে লুৎফা বেগমও কম যেত না। ইশরাতের জন্য অনেক ভালোবাসা ছিল, আর আমাকে দেখলেই চ্যাট করে উঠতো। মনে হতো আর পিত্তি জ্বলে উঠছে। একবার কি হয়েছিল ঠিক মনে নেই, কিন্তু ওখানে দোষটা ইশরাতের আর আরশের ছিল। আমি দোতলার বারান্দা থেকে দেখেছিলাম উনি ইশরাতের সাথে ছিলেন। আমি ওখান থেকে সরে আসার পর কি হয়েছিল আমি জানি না। বুড়ির সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিল। সেদিন নাসির মিয়া আমাকে এক থাপ্পড় মেরেছিলেন, যে দুদিন জ্বরে ভুগেছিলাম। আমি এখনো ভেবে পাই না আমার দোষটা কি ছিল ওখানে। বুড়ি আমার আর ইশরাতের সৌন্দর্য দিয়ে সব সময় তুলনা করত। আমার তখন কান্না আসতো, তবুও কাঁদতাম না, কারণ আমার স্ট্রং হতে হবে। মানুষের থেকে সহানুভূতি নেওয়া বন্ধ করলাম। ধীরে ধীরে এদের থেকে নিজের দূরত্ব বাড়ালাম। নিজের দুঃখ লুকাতে শুরু করলাম। দুঃখ প্রকাশ করা বন্ধ করে দিলাম। আমার দুঃখ মানুষকে দেখিয়ে কি লাভ? মানুষ মজা নেবে, কথা বলা বাড়িয়ে দিলাম। মুখে মুখে তর্ক করতে লাগলাম। কার কার কেমন লাগলো তা আমি দেখা বন্ধ করে দিলাম। আমাকে অপমান করবি তুই, তার বদলে আমি দ্বিগুণ অপমান ফিরিয়ে দিব তোকে। পেছনে কথা বলা বাদ দিলাম। মুখের উপর ইনসাল্ট করার ক্ষমতা রাখতে শুরু করলাম। একবার বলেছিলেন দিন দিন এর গঠন মরে যাচ্ছে। আমার মম কত সুন্দর। আমি বলেছিলাম তোমার মেয়ে সুন্দর হয়ে কি করবে? একে তো সাদা রং, কোনো গঠন নেই। এর তো আমার থেকে আরো খারাপ অবস্থা। সেদিন লুৎফা বেগমের মুখ কিরকম হয়েছিল বলার মতো না। আমার প্রচুর আনন্দ লেগেছিল। ভেতরে ভেতরে আমি খুশিতে মাটিতে গড়াগড়ি খেয়েছি। জীবনে প্রথমবার কথা ফিরিয়ে দিয়ে আমি বিজয়ী হওয়ার মতো আনন্দ পেয়েছিলাম। মানুষের দুঃখ দেখিয়ে সহানুভূতি নেওয়া আমার কাছে বিরক্তিকর মনে হতো। কিছু মেয়েরা আছে না, কিছু হলেই প্যা প্যা করে কান্না করে। এদের দেখলে আমার সহ্য হয় না। হাত নিষ্পিস করে পেটানোর জন্য। তুই শালি কাঁদবি কেন? আমি কাঁদি। আমার এত কষ্ট, আমি কখনো কাঁদি? আমার কান্না আসে না, আসলেও আমি ওটাকে চোখের ভেতরে আটকে দেই। বারবার নিষেধ করি বের হবি না, হলে তোকে মেরে ফেলবো। আমি গত 12 বছরে এই ঘাটা আমি কাটিয়ে উঠেছিলাম, কিন্তু